পড়ছে, আমার হাত থেকে তোমার কেউ বাঁচাতে পারবো না। অতএব আমার মনের আশা পূরণ করবই। চেয়ারম্যান সাহেব, সবই তো শুনলেন আপনি। এখন কোন আমি কি করব? আমি তো নিরুপায়। বিয়ের কয়েকদিন পর থেকে আমার স্বামী টাকা পয়সার জন্য আমার উপরে অত্যাচার শুরু করছে। পরিবারের সবাই মিলে আমার এক পর্যায়ে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। আমার চাচা চাচির আমি কত করে কইছিলাম যে আমি বিয়ে করব না, জোর করে আমার বিয়েটা দিল। এখন তো আমি তাগো কাছেও যাইতে পারতেছি না। এখন আমি কই যাবো কোন? আরে, তোমার মতন একটা সুন্দরী বউ পাইয়া তোমার স্বামী তোমার সুন্দরের কদর বুঝলো না। আরে কথায় আছে না, মানিকে মানিক চিনে। আরে সবাই তো মানিকের কদর বোঝে না। এই যে দেখতেছো না, আমার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে একটা নারী। আমার বউ মারা যাবার পরে আমি মনের মতন একজন মানুষ পেলাম না, আর আমার বিয়েটাও করা হইল না। তোমার স্বামী তোমার তো মন দেহে বিয়ে করে না, সে তো বিয়ে করছে তোমার টাকার লোভে। আমারও বউ নাই, সুখের অভাব, তোমারও সুখের অভাব, দুইজনের কষ্ট কিন্তু একই। এক কাজ করো, তুমি আর আমি বিয়ে করে ফেলাই। কি কইতেছেন এগুলো আপনি? আপনার মাথা ঠিক আছে? আমি আপনার কাছে বিচার লয়ে আইছি আর আপনি আমার বিয়ের প্রস্তাব দিতেছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি, এনে আমার কোনো বিচার হবো না। আমি অন্য ব্যবস্থা নিব, অন্য ব্যবস্থা নিব। ওই যাইতেছ, এত তাড়াহুড়া করছো কে? আইসো তোমার ইচ্ছা, যাইতে হইব আমার ইচ্ছা। পড়ছো তুমি বাঘের ডেরার ভিতরে, কইলে তো আর তুমি যাইতে পারবা না। এই বাড়িতে কেউ নাই, তুমি আর আমি ছাড়া। তুমি আমার মনের আশাটা পূর্ণ করো, কইছি তো তোমার বিচার আমি করে দিব। এই! আমার আচরণ করলাম, নাইলে কিন্তু খারাপ হইব কইতাছি। কি খারাপ হতো? আমি সব ইচ্ছা চার দিকে একবার নজর দেই, আমার মনের আশা পূরণ না করে আমি কাউরে ছাড়ি না। তোমার প্রতি যেহেতু আমার নজর পড়ছে, আমার হাত থেকে তোমার কেউ বাঁচাতে পারবো না। অতএব আমার মনের আশা পূরণ করবই। প্রেম করে বিয়ে করার 1 মাস পরে স্বামী মারা যায়, বাপ নাই, চাচা চাচি জোর করে আবার বিয়া দেয়। সেই সংসারেও স্বামী টাকার লোভে আমার উপর অত্যাচার করে, 1 পর্যায়ে আমার বাড়ি থেকে বাইর করে দেয়। তার বিচার চাইতে আমি চেয়ারম্যানের কাছে গেলাম। চেয়ারম্যান আমার একলা পায়া আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিল, আমার নষ্ট করে দিল। আমার সাথে এত কিছু হলো শুধুমাত্র আমি একটা মাইয়া বইলা, বিধবা বইলা। আমার দ্বিতীয়বার বিয়ে হয়েছে বলে সবাই মিলে আমার উপরে এত অত্যাচার করছে। আমি কোথাও মুখ দেখানোর যোগ্য নয়, সমাজে আমি চেহারা দেখাইতে পারব না। আমার মতো কত মাইয়ার লোকে এরকম ঘটনা প্রতিদিন ঘটতে থাকে। স্যার, আমার সাথে যে অন্যায়গুলো হয়েছে এর বিচার কি আমি পাবো না? আমার কি কোনো ন্যায় বিচার হইব না? আপনি চিন্তা করবেন না, আইনের উপরে আস্থা রাখতে পারেন, এটা ন্যায় বিচার আপনি পাবেন। সজল সাহেব, একটা অসহায় মায়ের পাইয়া যে অন্যায় অত্যাচার করছেন, এটার জন্য আপনার শাস্তি পাওয়া উচিত। আপনার তো শাস্তি হবে। আর চেয়ারম্যান সাহেব, আপনি এলাকার চেয়ারম্যান হইয়া এরকম জঘন্য কাজ আপনি কেমনে করলেন? এটার জন্য আপনাকে জেলে পয়সা মরতে হবে। অফিসার, একটা মেয়ে আমার নামে কমপ্লেন করলো, সেই কথা শুনে আপনি আমার হ্যান্ড কাপ পড়ালেন। আপনার কাছে কোনো উপযুক্ত প্রমাণ আছে?
চেয়ারম্যান সাহেব, আপনার চুপ থাকেন। একটা মেয়ে তার ইজ্জতের ব্যাপারে কখনো সে মিথ্যা কথা বলবে না। সজল সাহেব, আপনি টাকার লোভে একটা বিধবারে বিয়ে করছো। বিয়ে করার পরে আপনার মার সাথে মিলা আপনি আমার উপরে কত অত্যাচার করছে। আপনার অত্যাচারের কথা যখন আমি এই চেয়ারম্যানের কাছে গেলাম বলতে, বিচার দিতে, এই ভেবে যে অন্তত চেয়ারম্যান তো আমার পাশে দাঁড়াইবো, সে আমার সাথে এত জঘন্য একটা কাজ করলো। একটা মেয়ে মানুষের কিচ্ছু থাকে না। সম্পদ বলতে, একটা মেয়ে মানুষের সম্পত্তি বলতে যা কিছু থাকে তা তার মান সম্মান। আপনাদের কারণে আজকে আমার যে দশা হইল, আমার যতটুকু মান সম্মান ছিল সেটাও মাটিতে মিশে গেল। আমি এখন বাইচা দেখে বা কি করবো? আমার তো মরা ছাড়ার কোনো উপায় নাই। আর তোমরা বাবা মা মারা যাওয়ার পরে একদিনের জন্য তোমাকে আমি চাচা চাচি মনে করি নাই। নিজের বাপ মা মনে করে সারা জীবন তোমরা যা কইছো, যত কিছু কইছো সব সহ্য করছি, সব মানছি। একটাবার চিন্তা করো তো, আমার সাথে যা কিছু হয়েছে, আমার জায়গায় যদি তানিয়ার সাথে হতো তাহলে তোমরা কি করতা? কি করতে কও? আজকে আমি এতিম বইলা, আমার মাথার উপরে কেউ নাই, আমার অভিভাবক নাই, দেখা তোমরা সবাই আমার সাথে এই অত্যাচারটা করতে পারলা। আসলে একটা মেয়ে মানুষের এই দুনিয়াতে আপন বইলা কেউই থাকে না। যেই মেয়ের বাবা মা নাই, যার স্বামী মারা গেছে, এরকম মায়াগুলোকে সমাজে তোমাকেও তো মানুষেরা ক্ষণে ক্ষণে এই ধরনের আচরণ কইরা যায়, এইভাবে অন্যায় কইরা যায়। আল্লাহ এগুলো কোনোদিন সহ্য করবো না। আমার আর আমার মতো মাইয়া গো, এই দশার কারণে সমাজে এই লোকেরাই দায়ী, এই লোকেরাই দায়ী। চাঁদনি, আমি জানি আমি অনেক বড় অপরাধ করছি, যে অপরাধের কোনো ক্ষমা নাই। তারপরেও আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমি আমার ভুল বুঝতে পারছি, যদি পারো তুমি আমার মাফ করে দিও। আমার আসলে লোভে পাইছিল, বুঝছো? ওই যে একটা কথা আছে না, পাপ বাপেরও ছাড়ে না। এর জন্য আজকে আমার এই অবস্থা। বেশি লোভ করতে গেছিলাম না, আর আমি তোমার সাথে যা যা করছি, আমার তোমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই, আর আমার শাস্তি হওয়া উচিত। এই চেয়ারম্যান, তুই আমার বউয়ের সাথে যা যা করছিস না, এইগুলোর শাস্তি হইব। আমার যা শাস্তি হয় হইব, কিন্তু তোর শাস্তি হইতে হইব। দরকার হইলে আদালতে আমি তোর বিপক্ষে সাক্ষী দিব, তারপরও তোর শাস্তি হইব। মারে, আমার তুই ক্ষমা করে দিস মা। আসলে আমার জন্য যে তোর এত বড় একটা সর্বনাশ হয়ে যাব আমি কোনোদিন ভাবতে পারি নাই। আমি ক্ষমার অযোগ্য, তারপর তোর কাছে ক্ষমা চেয়েছি মা, তুই আমার মাফ করে দিস মা। বৌমা, আমরা তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করছি। তোমার প্রতি আমাকে আর কোনো দাবি দেওয়া নাই। আমরা আর কোনোদিন যৌতুকের কথা কমও না, মুখে আনুম না, কিন্তু তারপরেও তুমি আমাকে মাফ করে দাও। সব অপরাধের ক্ষমা হয় না। হাত জোর করে ক্ষমা চাইলে সব সময় মাফ করণ যায় না। কিছু কিছু অন্যায়ের শাস্তি হইতে হয়, আপনাকেও হইব। তাই স্যার, এই মানুষকে উপযুক্ত বিচার হওয়া উচিত, এই অন্যায় ন্যায় বিচার হওয়া উচিত। আপনারা যদি ন্যায় বিচার করেন তাহলে অন্য কোনো মাইয়া কখনো এই সমস্ত পরিস্থিতির শিকার হইব না। আপনারা ন্যায় বিচার করলে মানুষে আমার মতো মাইয়াদের সাথে এরকম আচরণ করার সাহস পাইব না। এই কনস্টেবল, সদর সাহেবকে হ্যান্ডকাপ পরাও। আর চেয়ারম্যান সাহেব, আর সদর সাহেব, আপনাদের বিচার আইন করবে। এই এদেরকে নিয়ে চলো। বাজান